বাসের ভাড়া ৬০% বেড়েছে, এই তথ্য আপনার আমার সবারই জানা। আজকে সারাদিনের বাস্তব অভিজ্ঞতা হচ্ছে ৬০% ভাড়া বাড়ার পাশাপাশি কোনো কোনো জায়গায় আসলে এই ভাড়া অনেকখানি বেশি আদায় করা হয়েছে এবং কোনো কোনো জায়গায় দ্বিগুণও আদায় করা হয়েছে। বলা হয়েছিল স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। আমরা দেখেছি আসলে ঢাকা শহরের কিছু কিছু জায়গায় যেখানে গণমাধ্যম এবং পুলিশের বড় ভূমিকা ছিল, আর সেখানে স্বাস্থ্যবিধির কিছুটা সুযোগ ছিল, কিন্তু আসলে ঢাকা শহরের বাইরের পুরো দেশে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে খুব একটা কার্যকর দৃশ্যপট আমাদের চোখের সামনে পড়েনি। সাধারণ যাত্রীরা বলার চেষ্টা করেছেন যে আসলে গণপরিবহনের ভাড়া নিয়ে যে পুরনো নৈরাজ্য ছিল, সেই নৈরাজ্যটি আবারও ফিরে আসছে বিভিন্নভাবে। আরেকটা আলোচনা এখানে আসছে আসলে যাদের কাছ থেকে আমরা ভাড়া আদায় করছি অতিরিক্ত, তারা আসলে এমনিতেই গত ২-২.৫ মাসের লকডাউনে অর্থনৈতিকভাবে পঙ্গু অবস্থার মধ্যে আছে, কারণ গণপরিবহন ব্যবহার করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ। তার এই বাড়তি ভাড়াটি কীভাবে দেবেন সেটি একটি বড় আলোচনার বিষয়। অন্য একটি আলোচনা আসলে মূলধারা গণমাধ্যমে আছে, সেটি হচ্ছে যে এই ৬০% ভাড়া বাড়ার কারণে দূরপাল্লার বাস, যেগুলোকে আমরা বলি অনেক ক্ষেত্রে আন্তঃজেলা বাসের মধ্যে ভিভিআইপি বাস, যেগুলোর ভাড়া ১২০০ থেকে ১২৫০ ছিল, সেগুলো আসলে ভাড়া বাড়ার কারণ হয়েছে ২০০০। ঠিক অন্যদিকে বিমানের ভাড়া ঢাকা চট্টগ্রাম রুটে বলা হয়েছে ২৫০০-এর মধ্যে রাখার একটি প্রক্রিয়া সরকারের আছে, এবং তার পাশাপাশি কয়েকটি বেসরকারি বিমানের ভাড়া এর মধ্যে ওঠানামা করে। অনেকে বলার চেষ্টা করছেন যে আসলে সড়কে বিমানের ভাড়া কিন্তু ফিরে এসেছে পুরনো নৈরাজ্য। এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ, এবং সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, প্রথমে তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে আছেন জনাব শাহজাহান খান এমপি, সাবেক নৌ পরিবহন মন্ত্রী এবং সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ, সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও সরকারের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক। আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর শামসুল হক, পরিচালক দুর্ঘটনা গবেষণা কেন্দ্র বুয়েট। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক মুস্তফা ফিরোজ। যারা টিভি সেটের সামনে আছেন তারা তো আমাদের সঙ্গে আছেনই, যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে থেকে আমাদেরকে প্রশ্ন করতে চান তাদের জন্য একটি নাম্বার দেওয়া হবে। এই নাম্বারটি নিয়ে আপনারা আমাদের সঙ্গে প্রশ্ন, তর্ক, যুক্তি উপস্থাপন করতে পারেন। আমরা একই সঙ্গে আছি সোশ্যাল মিডিয়াতে। আপনারা চাইলে নিউজ24-এর ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমরা আছি ইউটিউবেও। আমরা কথা বলতে চাই আসলে গণপরিবহনের ভাড়া বেড়েছে, যে গণমানুষ এই ভাড়াগুলো পরিশোধ করছে তারা আসলে কি ভাবছেন, এবং এই ভাড়াটি পুনর্মূল্যায়ন করার সুযোগ আছে কিনা, এবং তার পাশাপাশি এই গণপরিবহন সেক্টরে আসলে পুরনো যে নৈরাজ্যের কথা আমরা শুনি বিভিন্ন সময়, সেটি আবারও এই সংকটের মধ্যে ফিরে আসলে সাধারণ মানুষ কোন দিকে যাবে। আমরা শুরু করতে চাই মোস্তফা ফিরোজ আপনাকে দিয়ে। আসলে আপনি যদি সূচনা বক্তব্য শুরু করেন যে আসলে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তটি পুনর্মূল্যায়ন করার কোনো সুযোগ আছে কিনা সরকারের পক্ষ থেকে, এবং দ্বিতীয় যে ব্যাপারটি বলা হচ্ছে যে ভাড়া দিচ্ছেন যে মানুষগুলো তারা আসলে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষ, তারা এই সংকটের মধ্যে বাড়তি ভাড়া কেন দিতে যাবে? মোস্তফা ফিরোজ। জি, ধন্যবাদ। আপনি সূচনা বক্তব্যে কিছু ইঙ্গিত করেছেন, পয়েন্ট আসলে সেটাই বাস্তবতা। আমাদের সংখ্যা হলো, মানে সাধারণ মানুষের সংখ্যাটা হলো যে এমনি সড়ক পরিবহনে সবসময় একটা নৈরাজ্য অভিযোগ আছে, এবং এই অভিযোগের বাস্তবতাও কেউ অস্বীকার করবেন না। তার মধ্যে এখন যেই ৬০ ভাগ ভাড়া বৃদ্ধির যে সিদ্ধান্তটা হলো, তাতে বলা হচ্ছে এটা সাময়িক, যেহেতু করোনা সংকটের কারণে অর্ধেক সিট খালি রাখতে হবে, সেই কারণে এটা একটা সাময়িক ব্যবস্থা। কিন্তু আমাদের যে শঙ্কা সেটা হচ্ছে এই সাময়িক ব্যবস্থাটাই পরবর্তীতে স্থায়ী ব্যবস্থায় রূপ নেবে, এবং এটা একটা এক ধরনের এই নৈরাজ্যের মধ্যেই যাবে। আমরা জানি যে এই নৈরাজ্য ঠেকাতে আমাদের পরিবহন শ্রমিক মালিকরা যেমন উদ্যোগী হবেন না, তেমনি সরকারও উদ্যোগী হবেন না। এখন আজকে যদি বলেন যে আজকের চিত্রটা কি, হ্যাঁ আজকের চিত্রটা খুবই ভালো, আজকের চিত্রটা সেটা রক্ষা হয়েছে। কিন্তু আস্তে আস্তে যখন কি পরিবহনের চাপটা বাড়তে থাকবে, তখন কি হবে? তখন কি ওই যে অর্ধেক আসন কি ফাঁকা থাকবে? থাকবে না। আমি এই প্রসঙ্গে আমি একটা উদাহরণ দিই, যে অত দূরে যাওয়ার দরকার নেই। আমরা একদম পাশের পশ্চিমবঙ্গের যে কলকাতাতে যে সিদ্ধান্তটা সরকার নিয়েছে, সেখানেও কিন্তু ওই বাস মালিকদের সঙ্গে সরকারের দফায় দফায় বৈঠকের পর সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যতগুলো আসন ততজন যাত্রী, এবং বাড়তি ১ পয়সাও ভাড়া বাড়ানো যাবে না। তাহলে এই সিদ্ধান্তটা যদি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার নিতে পারে, আমাদের এখানে কেন্দ্রীয় সরকার সেই সিদ্ধান্তটা নিলেন না কেন? এখন বলতে পারবেন যে ওখানে তো সব আসনে সব যাত্রী, কিন্তু এখানে যে অর্ধেকটা যে চালু করা হলো, সেটা কি পরে রাখা যাবে?
এই নিশ্চয়তা কে দেবে? মুস্তাফিজুর ভাই, এখানে যদি আরেকটি না আলোচনা দেয়, কিন্তু আগামী- আসছে, সেটি হচ্ছে আমরা জানি যে এখানে অর্ধেক সিটে অর্ধেক যাত্রী বসানোর কথা বলা হয়েছে, কিন্তু এই যে বাড়তি সাময়িক ব্যবস্থার কথা বলা হচ্ছে, এখনই তো আসলে সবচেয়ে বড় সংকটের মধ্যে আছেন এই ব্যবহারকারী গোষ্ঠী, যারা আসলে মূলত এখন আমি পাবলিক ট্রান্সপোর্টে উঠবে। আমি ওই কথাটাই বলতে চাচ্ছি যে যে যাত্রীরা উঠবে 60 ভাগ ভাড়া দিয়ে, কেন? লোকসান পোষানোর জন্য। তার মানে এখানে পরিবহন মালিকদেরকে একটা প্রণোদনা দেয়া হলো, কিন্তু যেই সাধারণ মানুষ, নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যারা উঠবেন, তাদের প্রণোদনা কোথায়? তাদের তাদের পকেট থেকে কেন সরাসরি দিতে হবে? তাহলে এখানে দেখা যাচ্ছে যে গতকালকে আমরা দেখলাম 2000 কোটি টাকা ব্যবসায়ীদেরকে আরো প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হলো, জি। আর বাস মালিকদেরকে প্রণোদনা প্যাকেজ করা হলো যে তোমরা 60 ভাগ ভাড়া বেশি নাও। কিন্তু এর ফলে ক্ষতিগ্রস্ত কারা? সবচেয়ে করোনায় যারা সর্বশান্ত হচ্ছে, বিপদগ্রস্ত হচ্ছে, একেবারে বিধ্বস্ত মানুষগুলো, তারা কিন্তু ভিকটিম হবে। ফলে তাদের জন্য কিন্তু কোনো প্রোটেকশন থাকলো না। এবং তার মানে যারা আসলে করোনায় সর্বশান্ত কোনো হয়েছেন তারা নতুন করে আবারও এই সংকটের মধ্যে পড়লেন বাড়তি ভাড়ার ব্যাপারে। মুস্তাফিজ, আপনার কাছে আমি আসছি একটু পরে, আবারও আমরা একটু অধ্যাপক শামসুল হক আপনার কাছে একটু আসতে চাই আসলে ব্যাপারে। যে পদ্ধতির অবলম্বন করা হয়েছে, এই পদ্ধতির বাইরে গিয়ে আসলে অন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করার জায়গা ছিল কিনা? আর নাগরিক সমাজের পক্ষ থেকে বারবারই দাবি উঠেছে এখনও আসলে ভাড়াটি পুনর্মূল্যায়ন করা যেতে পারে, কারণ যে মানুষগুলো এই ভাড়াটি দিচ্ছেন সেই মানুষগুলো আসলে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত। অন্যদিকে আসলে যারা এই বাসের মালিক এবং শ্রমিক, তারাও তো এই কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে রাষ্ট্র যদি ভর্তুকির ব্যবস্থা করে অন্য কোনো উপায় সাধারণ মানুষের ঘাট থেকে এই দায়টি নামাতেন, তাহলে কি সংকট সমাধানের কোনো পথ তৈরি হতো কিনা? ডক্টর শামসুল হক, আপনার কাছে একটু আসতে চাই এই প্রসঙ্গ নিয়ে। ধন্যবাদ শ্রাবণ। আমি বলবো যে গণপরিবহন এমন একটা গুরুত্বপূর্ণ সেক্টর, বিশেষ করে আরবান এরিয়াতে এটা যেই ভূমিকাটা রাখে শহরকে সচল রাখার জন্য, যেই কারণে অন্যান্য দেশে, করোনা না, আমি একটা উদাহরণ দিই, ইংল্যান্ডে গণপরিবহনকে সচল রাখার জন্য 2.83 বিলিয়ন পাউন্ডের তারা কৌশলগত ভর্তুকি দেন সরকার। কেন? যে এখানে আমাকে যেই সেবাটা দিতে হবে, সেবার মানদণ্ড শুধু প্রাইভেট সেক্টর দিতে পারবে না। সে যদি প্রফিট মোটিভ হয় তাহলে কিন্তু আম জনতা ক্ষতিগ্রস্ত হবে। আম জনতা ক্ষতিগ্রস্ত হলে পরে তার বিকল্প তৈরি করতে হবে। বিকল্প তৈরি করতে গেলে অনেক খরচ করতে হবে সরকারকে। সো একটা পার্টনারশিপে সবসময় গণপরিবহনটা চলে, এবং এই উদাহরণ অন্যান্য দেশেও কিন্তু আছে। তো আমি বলবো আমাদের এখানে গণপরিবহনটা, আমি দীর্ঘ 35-36 বছর ধরে এই লাইনে আছি। সরকার, এই সরকার শুধু না, সব সরকারই এই পরিবহনটার দিকে কোনো দিন নজর দেয়নি, যার ফলে এখানে ভর্তুকি থাক দূরের কথা, এই নজরদারির অভাবে খণ্ডিত বিখণ্ডিত গণমালিক নির্ভর যে বিশৃঙ্খল সিস্টেমটা হয়ে আছে, এখানে মালিকেরও কোনো ক্ষমতা নাই, সরকারের তো নাই, মালিকেরও কিন্তু ওই ড্রাইভারদের উপরে কোনো কর্তৃত্ব নাই। অতীতে আমরা বেশ কয়েকবার দেখেছি যখন একদম টেকটনিক প্লেট মুভমেন্ট হয়ে অগ্নুৎপাত হলো রমিজউদ্দিনের ঘটনার পর, মালিকরা অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন আর লিজ সিস্টেমে চালাবেন না, প্রত্যেকটা গাড়ির ফিটনেস আছে কিনা দেখে দিবে, যে নিয়োগপত্র দেওয়ার ব্যবস্থা করা হবে, কিন্তু কোনো কিছুতেই কিন্তু আমরা দেখেছি কারো কোনো নিয়ন্ত্রণ নাই। এখন আমি বলবো যে এখন যে সরকার খুব তড়িঘড়ি করে 2-3 দিনের মধ্যে, এটা আমি খুব বিস্মিত হয়েছি। আমরা কি জানতাম না শহরকে সচল করতে গেলে গণপরিবহনকে লাগবে? আমরা কি 67 দিন সুন্দর সময় পাইনি এগুলি কি বিস্তারিত আলোচনা করার জন্য? আমি জানি না সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি থাকে কেন, সরকারকে টেকনিক্যাল সাপোর্টটা দেওয়ার জন্য। ব্যাকগ্রাউন্ড বেস সার্ভেটা করে নিলে পরে তখন বোঝা যেত কি পরিমাণ লস হয়, এটার বিকল্প কি কি হতে পারে, বিকল্পের মধ্যে সরকার কতটুকু ভার বহন করতে পারে। অন্যান্য সেক্টরে যদি সরকারি ইকুইটিটা শেয়ার করে, প্রণোদনা যদি দেয়, তাহলে এত বড় গুরুত্বপূর্ণ জায়গায় দিবে না। আমি বলবো এই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলি টোটালি ইনঅ্যাকশনে ছিল, এবং এখন যেভাবে তাদেরকে চালু করতে বলা হচ্ছে, আরে ভাই 2 মাস একটা মেকানিক্যাল গাড়ি বসে থাকলেও তো একটা ঝুঁকি থাকে, অবশ্যই চালু ঝুঁকি থাকে। করতেও তো আমার অনেক সময় লাগে। তো সেই হিসাবে আমি বলবো
ভাড়া দ্রুত বাড়িয়ে একটা অন্যায় অন্যায্য, বিশেষ করে এই করোনায় মানুষের কিন্তু এমনিই কিন্তু সংকটকাল চলছে। মানুষের কারো কারো চাকরিও চলে গেছে, যাদের চাকরি আছে তারা হাফ বেতনে আছে, সবাই তো আর সরকারি চাকরি করে না। তো সেই সময় সরকার কোনো ভর্তুকি দিল না অথবা নেগোশিয়েট করলো না, বিকল্প দেখলো না, এটা সরাসরি দিয়ে দেওয়া হলো কে? পরিবহন মালিকদের মাধ্যমে জনগণের উপরে চাপিয়ে দেওয়া হলো। আজকেই আমার চালক সাভার থেকে জি এসেছে, ডক্টর শামসুল হক, আপনার কাছে আমরা আসবো একটু পরে। একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, দর্শকের প্রশ্নটি আমরা নিতে চাই একটু। দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি আমাদের কাছে করবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি রাজবাড়ির বালিয়াকাটি থেকে আব্দুল ওহাব মন্ডল বলছিলাম। জি, আমার প্রশ্ন সাবেক মন্ত্রী এবং বর্তমান পরিবহন সেক্টরের কর্ণধার জনাব শাহজাহান খান সাহেবের কাছে, যে আপনি তো আসলে একজন সজ্জন ব্যক্তি, আমি আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা। আজকে সাধারণ মানুষের এই ভাড়ার দিকে তাকাই আপনি কি পারেন না যে ভাড়াটা যা ছিল তাই করতে? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই প্রসঙ্গ নিয়ে শাহজাহান খানের কাছে আসতাম। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন মাননীয় এমপি শাহজাহান খান। আপনার কাছে আমাদের প্রশ্ন আছে অনেকগুলো। তার প্রথমত আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, আসলে যে ভাড়াটি বাড়ানো হলো, এই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি সব মহল থেকে উঠছে, আর সারাদিন গণমাধ্যমে গণমানুষ এই প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন। তার পাশাপাশি এই 60% ভাড়া কোনো কোনো জায়গায় দ্বিগুণ নেওয়া হচ্ছে, সেই অভিযোগটি আমাদের কাছে আছে। এখন এই 67 দিন যে সময়টি পাওয়া গেল, সেক্ষেত্রে গণপরিবহনের মালিক এবং শ্রমিকদেরকে একটি প্রণোদনার মধ্যে নিয়ে এসে সাধারণ মানুষের কাঁধে এই ভাড়ার দায়টি না চাপিয়ে অন্য কোনো কৌশল নেওয়া যেত কিনা, সেটি আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন। শাহজাহান খান। আপনাদের ধন্যবাদ। আজকের আলোচনার বিষয়টা খুবই সমসাময়িক বিষয়। গণপরিবহনে ভাড়া বৃদ্ধির ব্যাপার নিয়ে যে আলোচনা সমালোচনা এগুলো হচ্ছে, এগুলো সম্পর্কে আসলে সুস্পষ্টভাবে কিছু বক্তব্য আমার মনে হয় উত্থাপন করলে আমার বিশ্বাস হয়তো কিছুটা আমাদের বিভ্রান্তি কাটবে। প্রশ্ন হলো যে আমরা গণপরিবহনের 60% ভাড়া কেন বৃদ্ধি করলাম? আপনারা জানেন যে ভাড়া বৃদ্ধির জন্য একটা কস্টিং কমিটি থাকে। সেই কস্টিং কমিটি অন্যান্য সেক্টরের, যেমন শ্রমিকদের মজুরি বা অন্যান্য বিষয় নিয়ে যখন আলোচনা হয়, তখন তারা প্রতি 5 বছর পর পর এটা আলোচনা করে একটা ন্যূনতম মজুরি শ্রমিকদের জন্য নির্ধারণ করে। একইভাবে লঞ্চ, গণপরিবহন যেগুলো লঞ্চ, বাস ইত্যাদি, এগুলোর ব্যাপারেও ভাড়া নির্ধারণের একটা কমিটি আছে। সেই কমিটি বসে তারা এটা সিদ্ধান্ত নিয়েছে। এর আগে যে মিটিংটা হয়েছে বিআরটিএতে সড়ক পরিবহন সচিবের সঙ্গে, তার সভাপতিত্বে, এবং মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মহোদয় জনাব ওবায়দুল কাদেরও সেখানে ভিডিওতে ছিলেন এই আলোচনায়। সেখানে প্রশ্নটা এসেছে অর্ধেক যাত্রী বহন করতে হবে। একটা গাড়িতে ধরেন 40 বা 50 সিটের গাড়ি। এখন স্বাভাবিকভাবেই এই কস্টিং, ভাড়ার জন্য যে কস্টিং আগে করা হয়েছিল, সেগুলো কিন্তু 40 বা 50 সিটের গাড়ির জন্য নির্ধারণ করা হয়েছে। এখন প্রশ্ন হলো যে যদি অর্ধেক যাত্রী বহন করতে হয়, তাহলে পরে এই যে বাকি অর্ধেকের টাকাটা মালিকরা কোত্থেকে পাবে? এবং এই ভাড়া 2019 সালে একবার একটা কস্টিং কমিটি মিটিং করে একটা প্রস্তাবনা সরকারের কাছে উত্থাপন করেছে, কিন্তু এই পরিস্থিতির কারণে সেই বিষয়টা এখনো অনুমোদন হয়নি। তাহলে ওখানে কিছু অটোমেটিক্যালি ভাড়াটা বাড়তো। যদি ওইটা বাড়তো, তাহলে আজকের এই ভাড়া কিন্তু বর্ধিত করার কোনো প্রয়োজন ছিল বলে মনে হয় না। তারপরেও যেখানে বলা হয়েছে যে যাত্রী তো অর্ধেক নেবে, তারপরে আপনার 66 দিন পরে যখন গাড়িটা চালু হলো, তখন এখানে ডক্টর শামসুল হক সাহেব আছেন, উনি আমার চেয়ে আরও এই ব্যাপারে অভিজ্ঞ। উনি তো 30-35 বছর এই লাইনে কাজ করেন। আমি এই লাইনে কাজ করি প্রায় 49 বছর, 72 সাল থেকে শুরু করে এই পর্যন্ত এখানে আছি। সুতরাং উনিও এই ব্যাপারে আমার চেয়ে টেকনিশিয়ান। উনি কিন্তু আরো ভালো জানবেন যে একটা গাড়ি 66-67 দিন বসে থাকার পরে ওই গাড়ির ব্যাটারিটা ডাউন হয়ে যায়, ওই গাড়ির যে টায়ারটা, সেই টায়ার সেটাও বসে যায়, এবং সেই গাড়িকে আবার সার্ভিসিং করতে হয়।
গাড়ির বিভিন্ন যে যে কাজটা সেটা ওর করতে হয়, ধোয়া মশা ইত্যাদি এগুলো তো আছেই, এগুলো করতে হয়। এবং এখানে আমরা যে সিদ্ধান্ত দিয়েছি স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে, সেখানে বলা হয়েছে শ্রমিকদের জন্য মাস্ক দেবে, হ্যান্ড গ্লোভ দেবে, তারপরে স্যানিটাইজার দিতে হবে, গাড়ি জীবাণুমুক্ত রাখতে হবে, তারপরে ওই যে আপনার থার্মোমিটার, যেটাকে অটোমেটিক থার্মোমিটার যেটা বলে, কি এটা নামটা ভুলে গেছি, তাপ মাপার যন্ত্র যেটি থার্মোমিটার লাগবে। যারা উঠবে গাড়িতে যাত্রী, সেই যাত্রীদেরকে সেই তাদের গায়ের যে তাপমাত্রা সেটা দেখে তুলতে হবে। এবং সেখানে বলা হয়েছে 37.3 যদি হয়, অর্থাৎ 99 বেশি আর কি, 99 ডিগ্রির বেশি যদি হয়, তাহলে তাকে গাড়িতে বহন করবে না। এইভাবে এই বিষয়গুলো তাদের কিনতে হবে। প্লাস সেখানে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে যাত্রীদের জন্য, বেসিন সেট করতে হবে, সামান লাগবে ইত্যাদি অনেক কিছু। এইগুলোর জন্য কিন্তু এইটা কিন্তু মালিকদের জন্য একটা বাড়তি খরচ হয়ে গেছে। এইটা কিন্তু আগে এই খরচগুলো লাগতো না। এখন এইগুলো নিয়ে একদিকে হলো যাত্রী অর্ধেক, একদিকে হলো এই সমস্ত বাড়তি ভাড়া, অপরদিকে হলো দীর্ঘদিন 66 দিন যে শ্রমিক কর্মহীন অবস্থায় ছিল। দুর্ভাগ্য এখানে যে সেই কর্মহীন শ্রমিকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা থাকা সত্ত্বেও সব জেলাতে কিন্তু তাদেরকে ত্রাণ সরবরাহ করা হয়নি। অনেকগুলো জেলাতে করা হয়েছে, কোনো জেলাতে করা হয়নি। ঢাকা সিটিতে তো 100 টাকা চাল সরবরাহ করা হয়নি। এগুলো কিন্তু তারা একটা বুভুক্ষ অবস্থায় তারা দিন যাপন করেছে। স্বাভাবিকভাবে কিন্তু তাদেরকেও মালিকরা তাদের এই সময় কোনো মালিক, সবাই দেননি, এই সময় কিন্তু তারা তাদেরকে দিয়েছে। শ্রমিক ইউনিয়নগুলো তাদের টাকা, যে তহবিলের টাকা ছিল সেটা তারা দিয়েছে। এইগুলো দিয়ে মাননীয় এমপি, আপনার কাছেই একটি প্রশ্ন আছে একজন দর্শকের, সেই প্রশ্নটি নিতে চাই একটু, কারণ প্রশ্নটি এই বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক। দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি আমাদের কাছে করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি কাজী আলম বলছি, এটা গণপরিবহনের ড্রাইভার। জি, আমাদের এই 3 মাসের লকডাউনে আমরা যে বেকার বসে আছি, গণপরিবহনের যে ড্রাইভারদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে 2500 করে টাকা দেওয়ার যে একটা ঘোষণা দিয়েছিলেন, আমাদের যে মন্ত্রী শাহজাহান খান সাহেব, সে একজন আমাদের এই গণপরিবহনের একজন নেতা এবং বর্তমান সরকারের একজন মন্ত্রী। এই টাকাটা আমরা কিভাবে পেতাম, কিভাবে দিতেন, কিভাবে? আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে মাননীয় দর্শক, সেটি হচ্ছে যে আপনারা এই সংকটের সময় আসলে পরিবহন সেক্টরে যারা জড়িত, আপনাদের নেতা বা যাদের নির্দেশনে আপনারা বিভিন্ন সময় কাজ করেছেন, তাদের কাছ থেকে কোনো রকম সাহায্য সহযোগিতা বা প্রণোদনা পেয়েছেন কিনা? শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি আমাকে মাননীয় দর্শক? উপায় নেই। আর মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন 50 লাখ লোকের, এই টাকাটা যে আমাদের তো এইরকম কোনো গাইডলাইন দেওয়া হয় নাই যে আপনাদের লাইসেন্সের ফটোকপি বা জন্ম নিবন্ধনের সব ফটোকপি, এই দিল্লি। তার মানে আপনারা আসলে কারো কাছ থেকে তেমন কোনো সাহায্য সহযোগিতা পাননি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। মাননীয় এমপি, আপনার কাছে আমরা আবারও আসছি। শাহজাহান খান, আপনার কাছে আমরা আসলে 2 মিনিটের বেশি সময় নিতে পারবো না এখন। আমাদের সঙ্গে আরো একজন অতিথি যুক্ত আছেন, তার সাথে কথা বলতে হবে। আপনার কাছে আমাদের একটি প্রশ্ন হচ্ছে, আপনি যে কথাটি বলার চেষ্টা করেছেন যে আপনাদের মালিকদের যে বাড়তি খরচ হবে সেই টাকাটি পোষানোর জন্যই এই বাড়তি ভাড়ার ব্যবস্থা করা হয়েছে। এই বাড়তি টাকাটা আসলে কেন এই লকডাউনের মধ্যে থেকে জীবনযুদ্ধে পরাজিত মানুষ এই টাকাটি দেবে? আপনারা এই টাকাটি কেন সরকারের কাছ থেকে আদায় করতে পারলেন না? এটি একটি প্রশ্ন আছে সবার পক্ষ থেকে আপনার কাছে। শাহজাহান খান। না, শামচুরাক সাহেব একটা কথা বলেছেন, খুবই যৌক্তিক। আমিও জানি যে ভারতে যে গণপরিবহন তাদের একটা ভর্তুকি দেওয়া হয়, বিশেষ করে সরকারি গণপরিবহনের জন্য তো অনেক টাকা ভর্তুকি দেওয়া হয়। আমি একবার বিএনপির সময় বিআরটিসি সম্পর্কে, যখন বিআরটিসি প্রাইভেট সেক্টরে দিয়ে যে চালাবার একটা ব্যবস্থা করেছিল সরকার, বিএনপি সরকার, তাকে তার সেই সময় আমরা মালিক শ্রমিকরা তার প্রতিবাদ করেছিলাম। এবং ওই সময় আমি ভারতে কলকাতায় গিয়ে ওদের অবস্থা জেনেছিলাম। শামসুল হক সাহেবের সঙ্গে আমি একমত যে সেখানে কিন্তু একটা ভর্তুকি দেয়। আমাদের দেশে কিন্তু এই গণপরিবহনের জন্য, এমনকি
আমাদের বিআরটিসির জন্য কিন্তু কোনো সুনির্দিষ্ট ভর্তুকি দেওয়ার কোনো ব্যবস্থা নেই। জি, মাননীয় এমপি, আপনি আমাদের সঙ্গে থাকেন একটু, আমাদের সঙ্গে ডক্টর আপনি আমাদের সঙ্গে থাকেন, আপনার কাছে আমরা আসছি এই প্রসঙ্গ নিয়ে আবার। অধ্যাপক ডক্টর বেনজির আহমেদ, আপনার কাছে একটু আসতে চাই। সেটা হচ্ছে আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে আসলে গণপরিবহন, আমরা সবাই যদি গণমানুষ, সেক্ষেত্রে গণপরিবহনের বাড়ার বিষয়টি আমাদের সবাইকে আসলে একইভাবে একই প্রশ্নের মুখোমুখি করেছে, এটি একটি আলোচনা। দ্বিতীয় আলোচনা হচ্ছে স্বাস্থ্যবিধি শব্দটি আসলে কতটুকু দৃশ্যমান রাস্তাঘাটে আছে, এবং বিশেষ করে গণপরিবহনে আজকে আমরা দেখেছি কিছু কিছু জায়গায় আছে কিন্তু অনেক জায়গায় সেটি নেই। যদি শেষ পর্যন্ত নাই থাকে স্বাস্থ্যবিধি, তখন আসলে কোন পরিণতির দিকে যাব আমরা? অধ্যাপক বেনজির আহমেদ। ধন্যবাদ। আসলে আমরা জানি যে কয়েকটা জায়গায় যদি দাম বেড়ে যায়, তার প্রভাব পড়ে আমাদের সমগ্র জীবনে। এর মধ্যে একটা হলো পরিবহন, একটা হচ্ছে বিদ্যুৎ, একটা হচ্ছে জ্বালানি। তো এই পরিবহনে আমরা বারবারই দেখেছি যে এই বৃদ্ধির ফলে তার প্রভাব পড়েছে আমাদের জিনিসপত্রের দাম থেকে শুরু করে এবং পুরো আমাদের যে জীবনের ব্যয়ভার সবখানে। এবং আপনি জানেন, একটা গরিব দেশ হওয়া সত্ত্বেও ঢাকা বিশ্বের অন্যতম ব্যয়বহুল একটা নগরী। এগুলোর মূল একটা ভূমিকা হচ্ছে এই পরিবহন খাতে বিভিন্ন সময়ে বৃদ্ধিগুলো। এখানেও ঠিক তাই, একটা দেশ হওয়া উচিত জনকল্যাণকামী। বঙ্গবন্ধু রাষ্ট্র, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি জনমানুষের একজন নেতা, সেখানে কিন্তু আমরা একটা কল্যাণকামী রাষ্ট্রই চিন্তা করি। একটা বাণিজ্যমুখী রাষ্ট্র বা বেনিয়ামুখী রাষ্ট্র এটা কিন্তু হওয়া উচিত নয়। এখানে কিন্তু আমরা সেটাই দেখছি, এবং আমরা এগুলো বারবারই দেখেছি। কোনো একটা অজুহাতে যখন একটা ভাড়া বৃদ্ধি হয়, তখন কখনই আর সেটা কমে না। এখানে আমি আশ্চর্য হয়েছি, গতকাল থেকে আমিও খুবই আহত বলতে পারেন, যে বিআরটিএ ঘোষণা করছে 60% ভাষা বৃদ্ধি করা হবে। মনে হলো বিআরটি এর কাজই যেন তাই, ভাড়া বৃদ্ধি করা। ওনারা জনমানুষের জন্য নয়, কোনো একটা শ্রেণীর জন্য, কোনো একটা বিশেষ গোষ্ঠীর জন্য, এরকম একটা অনুভূতি হচ্ছে আমার। যাই হোক, আমি এই জনস্বাস্থ্যের লোক, আমি অর্থনীতির লোক না, আমি এটা নিয়ে বেশি কথা বলতেও চাই না। আমি আসতে চাই জনস্বাস্থ্যের দিকে, যে আসলে যে সিদ্ধান্তের প্রেক্ষিতে অর্ধেক সিট খালি রাখতে বলা হয়েছে, এটা কোনো বাস্তব সিদ্ধান্ত নয়। মোস্তফা মামুন আমার একজন খুবই প্রিয় সাংবাদিক, মোস্তফা ফিরোজ, ওনার সঙ্গে আমি একমত যে আসলে এটা সম্ভব না। বরঞ্চ স্বাভাবিক যে সিট আছে সেই সিটটাই ধরে রাখা উচিত। ভাড়া বৃদ্ধি না, বরঞ্চ আমি কামনা করছি ভাড়া 20% কমানো হোক, অর্থাৎ আগে যে ভাড়া আছে তার থেকে 20% ভাড়া কমানো হোক। এই সংকটকালে সবাই সাফার করছে, শুধু কিছু কিছু গোষ্ঠী আমরা দেখছি এখান থেকে সুবিধা নিতে চাচ্ছে। এটা কিন্তু একটা দেশের জন্য খুব ভালো কথা নয়। আমাদের তেলের দাম আমরা জানি এই যাবৎকালে সবচেয়ে কমেছে। সেক্ষেত্রে আমরা যদি এই তেলের যে মূল্যটা, এটা যদি কমিয়ে দিয়ে ভাড়াটাকে আরো বরঞ্চ কমাতে পারতাম, তাহলে সত্যিকার যে জনমানুষদের জন্য এই লকডাউন প্রত্যাহার করা হলো, তাহলে তারা একটু স্বস্তি পেত। আমরা স্বস্তি না দিয়ে তারা আরো বেশি অস্বস্তির দিকে। যদি আপনি ছোট্ট করে একটু বলেন যে আসলে সংক্রমণের এখনকার যে বাস্তবতা, তার সঙ্গে গণপরিবহন এবং মানুষের যে আসলে অবাধ বিচরণের যে একটা ব্যবস্থা করা হলো, সেটার সঙ্গে মিলিয়ে আপনি যদি কিছু বলেন একটু আমাদেরকে বিরতির আগে। এই ব্যাপারে একটা বড় ঝুঁকি আছে, এবং এই ব্যাপারে পরিবহন যে ব্যবস্থা, তাদের যথেষ্ট প্রস্তুতি নেই বলে আমার প্রতীয়মান হয়। আমাদের এখানে খুব আমাদের প্রিয় একজন নেতা আছেন, যিনি গণপরিবহনের সঙ্গে দীর্ঘদিন জড়িত। তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে এটা খুব ভালো হতে পারতো আগেই একটা প্রস্তুতি নেওয়া। তারা কিভাবে এই সংক্রমণ প্রতিরোধ করবে এ ব্যাপারে তাদের প্রশিক্ষণ দেওয়া, তাদের জন্য গাইডলাইন করা, এবং এখানে কমিটি বানিয়ে দেওয়া। পুরো পরিবহন খাতে একটা ইনফেকশন কন্ট্রোল বা সংক্রমণ নিয়ন্ত্রণ যদি একটা কমিটি থাকতো, যারা এটা দেখাশোনা করবেন ঠিক মতো পালিত হচ্ছে কিনা, এবং তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতেন, এবং কি লাগবে, যেটা লাগবে না সেটা নিয়ে আমরা বাংলাদেশে চর্চা করি, যেটা আসল সেটা নিয়ে করি। স্যার, আপনার কাছে আমরা একটু পরে আবারও আসছি। এখন দর্শক আমাদের সঙ্গে আছেন। দর্শক, আপনার নাম বলে আপনি আপনার প্রশ্নটি আমাদের কাছে উপস্থাপন করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু মাননীয় এমপি কে জাস্ট দুটা মতামত আমি দিতে চাই বা ওনার কাছে একটু জানতে চাই। উনি বললেন কিছুক্ষণ আগে যে ভাড়া বাড়ানোর প্রয়োজন হতো না যদি ওনাদের 5 বছর পর পর একটা টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। যদি সেই সময় টেকনিক্যাল কমিটি ভাড়াটা বাড়াতো, সমন্বয় করতে, তাহলে হয়তো হতো না। আমার প্রশ্ন হলো, আন্তর্জাতিক বাজারে যে তেলের দাম অর্ধেকের নিচে নেমে এসেছে, আমরা এই গত 5 বছরের মধ্যে একবারও সমন্বয় কতটুকু করছি?
জি যদি জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমারও একটি প্রশ্ন আছে এই প্রসঙ্গে, যেটি বিরতির পরে এসে আলোচনা করবো। আসলে এই যে ভাড়াটি বাড়ানো হলো, এটা কি আদৌ কমবে কিনা পরবর্তীকালে, সে প্রসঙ্গ নিয়ে কথা বলবো। ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে সবাই থাকবেন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। কথা বলছি সড়ক পরিবহন খাতে যে ভাড়া বেড়েছে, সেই ভাড়া বাড়ার কারণে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি আছে এবং এই সিদ্ধান্তটি পুনর্মূল্যায়ন করার বাস্তবতা আছে কিনা। মোস্তফা ফিরোজ, আপনাকে যে আলোচনা শুরু করেছিলাম, অনেকক্ষণ ধরে আমি অনেকের সাথে কথা বলেছি। আপনি নিশ্চয়ই সেখান থেকে অনেকগুলো পয়েন্ট আপনি নোট ডাউন করেছেন এবং মাননীয় এমপিও কিন্তু আমাদের কথা বলেছেন। তিনি রাষ্ট্রপক্ষ এবং তাদের পক্ষ থেকে একটি বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন। ঠিক সেই ক্ষেত্রে আমাদের কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নটি হচ্ছে যে এই বাড়তি ভাড়াটা আসলে আমরা কোনোদিনও কমাতে পারবো কিনা, এটি একটি বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আসলে বলা হচ্ছে যে এই ভাড়া বাড়ানোর কারণে যে সামাজিক এবং শারীরিক দূরত্ব বজায় রাখার যে একটি বাস্তবতা আছে, সেটিও মাঠ পর্যায়ে আসলে খুব বেশি দৃশ্যমান থাকবে কিনা বা কতদিন থাকবে, সেই প্রসঙ্গ নিয়ে আপনার বক্তব্য জানতে চাই মোস্তফা ফিরোজ। জি ধন্যবাদ। আমি প্রথমে একটু আমার হতাশার জায়গাটা একটু সংক্ষেপে বলি যে মাননীয় এমপি শাহজাহান ভাই কিন্তু বরাবর কেন জানি শুধুমাত্র শ্রমিক বা মালিকদের নেতা হন, আমাদের সাধারণ মানুষের কিন্তু ভোটেই কিন্তু তিনি নির্বাচিত হয়েছেন। ফলে সাধারণ মানুষের কথা বলেন না, সাধারণ মানে যাত্রীদের কথাটা তিনি কিন্তু বলছেন না। আপনি বলেন যে পৃথিবীর বিশ্বে এখন এই করোনার পরে কোন দেশে এইভাবে ভাড়া বাড়ানো হয়েছে কৌশলে বা একটা চালাকির মধ্য দিয়ে? হয়নি। আমরা মানে সবসময় প্রতিবেশী বিভিন্ন দেশের কথা বলি, তা আমরা কলকাতার কথাটা কেন বলছি না? আমি বারবার বলছি যে সেখানে যত আসন তত যাত্রী, পরিষ্কার হিসাব মমতার। আমরা সেই হিসাবে গেলাম না কেন? কারণ কেননা আমরা তো রাখতে পারবো না, অর্ধেক আসন খালি রাখতে পারবো না। এইটা যত বাড়বে আস্তে আস্তে এটা ভেঙে যাবে, এবং যখন কি ভেঙে যাবে তখন কিন্তু এটা রক্ষা করার ব্যাপারে মালিকদের নেতা বা পরিবহন শ্রমিক যে সংগঠন তারা কিন্তু কোনো উদ্যোগ নেবে না। আইন শৃঙ্খলার কর্তৃপক্ষ, আমরা তো জানি এই বিষয়টা, তাহলে জেনে শুনে আমরা এরকম কৌশলে ভাড়াটা বাড়ালাম কেন? আর কথা হচ্ছে যে উনি বলছেন যে মালিকদের লোকসান পোষানো, তা যাত্রীদের লোকসানটা কে পোষাবে? যাত্রীরা তাদের মতনই ভাড়া দিত, বাকি টাকাটা সরকার দিত, অথবা পরিবহন মালিকরা দাবি করতো। এক। দুই নম্বর হলো যে একজন শ্রমিক টেলিফোন করেছেন যে তারা কারো কাছ থেকে কোনো সহযোগিতা পাননি। তাহলে আমি প্রশ্ন করি, নেতা হিসাবে শাহজাহান ভাই কি এই যে নেতারা যে দিলেন না সহযোগিতা, তার বিরুদ্ধে কি কোন স্টেপ নেবেন বা শ্রমিকদেরকে কি মাঠে নামাবেন? কেন এই করোনা কালে এই শ্রমিকরা মালিকদের পক্ষ থেকে কোনো সহযোগিতা পেল না? এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার না। আমার কথা হচ্ছে যে করোনায় সব পক্ষই ক্ষতিগ্রস্ত, ফলে সব ক্ষয়ক্ষতি বা সব দায়টা কেন এই করোনায় ক্ষতিগ্রস্ত সাধারণ যাত্রীদের উপর চাপানো হলো? এটা হলো আমার একটা বড় প্রশ্ন। যে এর পাশাপাশি আসলে যদি এই বাড়তি ভাড়াটা আসলে কমবে কবে, এরকম কোনো দিক নির্দেশনা, যদিও বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন বা করোনাকালীন বাড়তি ভাড়া, তারপরে অনেকে তো আশঙ্কা প্রকাশ করছে। এবং আমরা যদি শাহজাহান ভাইয়ের কথা একটু ধরি, তিনি বলেছেন যে বাড়ার কথা ছিল কিন্তু আসলে সেটি অনেকদিন ধরে বাড়েনি, এবং যে কারণে আসলে একটু বেশি মনে হচ্ছে আমাদের সামনে। তার মানে কি এটি বাড়ার পরে কমার সম্ভাবনা অনেকখানি কম? মোস্তফা ফিরোজ। আমি বলি যে দেখেন, যে পশ্চিমবঙ্গের মন্ত্রীরা তারাও তো জনপ্রতিনিধি, তারা তো ফাইট করে যাচ্ছেন। আমাদের এখানে কোনো মন্ত্রী এমপি ফাইট করলো না যাত্রীদের পক্ষে যে না এই বাড়তি ভাড়াটা রাখা যাবে না, কারণ এটা যদি একবার ইমপ্লিমেন্ট হয় এটা কখনো আর কমানো যাবে না। এবং সেটাই হলো বাস্তবতা। আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে আগামী কাল পরশু থেকে এটা ভেঙে যাবে এবং ওই যে আসন যে খালি রাখার কথা সেটা থাকবে না। যদি না থাকে তাহলে তার কিন্তু কোনো প্রতিকারও পাওয়া যাবে না। জি মোস্তফা ফিরোজ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু ডক্টর বেনজির আহমেদ আপনার কাছে একটু আসতে চাই এই প্রসঙ্গ নিয়ে। যদি আসলে এই স্বাস্থ্যবিধিটি আমরা শেষ পর্যন্ত মানতে না পারি এবং এটির একটি বড়
প্রভাব তো সমাজের উপরে আছে এবং তার সঙ্গে সঙ্গে সংক্রমণের উপরও আছে। এটি একটি আলোচনা এবং তার পাশাপাশি আসলে এই বাড়তি ভাড়া যদি আসলে না কমে, একেও তো আসলে আমাদের অর্থনৈতিক জীবন বিপর্যস্ত, তার পাশাপাশি সংক্রমণ বাড়ার যে ধাপে আছে সেটি কবে কমবে সেটি আমাদের পক্ষ থেকে বলা কঠিন। এবং তার পাশাপাশি আসলে আপনি নিজেও বলেছেন যে এর সঙ্গে অনেকগুলো বিষয় যুক্ত আছে ভাড়া বাড়ার সঙ্গে সঙ্গে। আসলে নাগরিকদের কথা ভাবার জন্য বা তাদের কথা ভেবে সিদ্ধান্ত নেওয়ার মতো আসলে মানসিকতাকে আমরা হারিয়ে ফেলছি কিনা অনেক ক্ষেত্রে। বেনজির আহমেদ। মিউট করা আছে। আমরা কি বেনজির আহমেদকে শুনতে পাচ্ছি না এই মুহূর্তে? ঠিক আছে, তার কাছে আমি এই প্রসঙ্গ নিয়ে আবার একটু পরেই আসছি। আমরা ডক্টর শামসুল হক আপনার কাছে আসতে চাই। আসলে যে প্রসঙ্গ নিয়ে মোস্তফা ফিরোজ শুরু করেছেন তার সঙ্গে আপনি কি যুক্ত করতে চান? আমি যুক্ত করব এই কারণে, এত বড় একটা সিদ্ধান্ত যেখানে ভাড়া বাড়া এবং স্বাস্থ্যবিধি মানার মতন কত চমৎকার চমৎকার কথা মালিকদের কোর্টে দিয়ে দিছে। হেলথ মনিটরিং সিস্টেম, ইমার্জেন্সি এরিয়া, কোয়ারেন্টাইন এরিয়া, প্রতিটা স্টাফের দৈনিক হেলথ রিপোর্ট গুলি লিখা, এত ডেস্কটপ এনভায়রনমেন্টে যারা বসে লিখেছেন, জানি না কোন বাস্তবতার আলোকে লিখেছেন। ওনারা নিজেরাই জানেন আমাদের ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা নাই, কোনো অর্গানোগ্রাম নাই, কে কোনটা করবে। সো এত বড় একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এত তাড়াতাড়ি নিয়ে নেওয়া, এই কারণে আমি বলছি এটা পুনর্বিবেচনা করা এবং এটাকে ডিলে করা। এবং আজকে আমি যেটা দেখলাম, একটা ভালো দিক দেখলাম, সরকার বারবার বলছে 25%-এর বেশি যেন কোনো অফিসে কর্মচারী-কর্মকর্তা না হয়। আমি জানি না এটা কিভাবে মনিটরিং করবেন, কিন্তু এটা ম্যানেজমেন্টের একটা ভালো কৌশল হতে পারে। কারণ গণপরিবহনের উপর যদি চাপ বাড়ে, মানুষের স্রোত এরকম কোনো কিছুই কিন্তু মানে না। তো সেই জন্য চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রেখে ধীরে ধীরে আমি যদি মনিটর করতে পারি, সেইটার জন্যই কিন্তু আমার চাহিদাটা কিন্তু হঠাৎ করে জাম্প স্টার্ট না করে ধাপে ধাপে যদি করা যায় তাহলে কিন্তু ভালো হবে। আর দ্বিতীয় হলো গিয়ে, আমরা নার্সকে, ডাক্তারদেরকে, যারা যোদ্ধা, এখানে কিন্তু হেল্পার এবং ড্রাইভার কিন্তু যোদ্ধা, তাদের আমি কি ধরনের প্রোটেকশন নিলাম, এই জিনিসটা মালিকরা চিন্তা করেছেন কিনা, যাদেরকে দিয়ে সরকারও চিন্তা করছে ঢাকাটাকে সচল করবে। এই যোদ্ধারা প্রতিটা ড্রাইভারের সাথে কন্টাক্ট, যাত্রীর সাথে কন্টাক্টে আসলে তারা যদি অসুস্থ হয়ে যায়, কে গাড়ি চালাবে? সো ওই জিনিসগুলো কিন্তু যেহেতু ভাবা হয় নাই, সেই কারণেই আমি বলবো একটু সময় নিয়ে, একটু সুকৌশলী হয়ে, একটু মানবিক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্তটা নিতে হবে। না হলে একটা হলো ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এই গণতান্ত্রিক সরকারের, পাশাপাশি কিন্তু বিরাট একটা ঝুঁকি তারা নিচ্ছে, যেটা পরবর্তীতে বলা হবে 2-3 দিনে এত বড় কিভাবে আপনারা সিদ্ধান্ত নিলেন। সেই জন্য আমি ডেফার করতে বলবো, পুনর্বিবেচনা করতে বলবো বাস্তবতার নিরিখে। জি, শামসুল হক, আপনার কাছে আরো প্রশ্ন আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। ডক্টর বেনজির আহমেদ, আপনার কাছে একটু আসতে চাই। আপনি মনে হয় আমাদের কথা শুনতে পাচ্ছিলেন না, বা আপনার কথা আমার শুনতে পাচ্ছি। জি, এখন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি। একটি সিদ্ধান্ত আজকে সরকার নিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেছেন যে আসলে 3টি জোনে ভাগ করা হচ্ছে বাংলাদেশের এই সংক্রমণের পরবর্তী বাস্তবতা হিসেবে। সেটি একটি আলোচনা শুনবো আপনার কাছ থেকে, কারণ এত পরে এই সিদ্ধান্ত কেন আসছে, এটিও কিন্তু আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক। এবং তার পাশাপাশি আসলে গণপরিবহন আসলে এই সংক্রমণটাকে আরো বেশি মানে গণমানুষের মধ্যে ছড়িয়ে দিবে কিনা, আসলে সেটা নিয়ে আপনার কোনো অ্যাজাম্পশন আছে কিনা, বা বিজ্ঞান আসলে কি বলছে এই জায়গায়, যদি আমরা এখানে কোনোভাবে স্বাস্থ্যবিধি মানতে ব্যর্থ হই তখন কি বাস্তব? না, অবশ্যই যেটা ওনারা আলাপ করলেন সেটার সঙ্গে আমি একমত যে আসলে এটা পারা যাবে না। আমাদের ড্রাইভাররা ঝুঁকিতে থাকবে, হেল্পাররা ঝুঁকিতে থাকবে, এবং হেল্পাররা এখানে সুপার স্প্রেডার হিসেবে কাজ করতে পারে। তাদের যদি কেউ উপসর্গহীন থাকে এবং উনি যখন একটা যাত্রীর কাছে আসবে এবং উনি যখন চিৎকার করবে, ঝগড়াঝাটি করবে, আপনারা জানেন এই সময় তীব্র বেগে আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে এই জীবাণুগুলো বেরিয়ে আসে। এটা 21 ফিট পর্যন্ত যেতে পারে এরকম ধারণা আছে। 1 2 নম্বর হলো যে এতদিন পর্যন্ত আমাদের যেগুলো লোকালাইজড ইনফেকশন ছিল, এই গণপরিবহনের ফলে সেই লোকালাইজড ইনফেকশন গুলো এখন কিন্তু বিভিন্নখানে ছড়াবে। ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন শহরে যাবে, বিভিন্ন শহর থেকে ঢাকায় আসবে, এবং ঢাকার এক পাড়া থেকে আরেক পাড়া, মিরপুর থেকে যাত্রাবাড়ি যাবে, যাত্রাবাড়ি থেকে আপনার এই বাসাবো যাবে, এরকম একটা চক্র শুরু হবে। এটাকে আমরা করোনা সংক্রমণ দুষ্ট চক্র বলি। সেই চক্রে আমরা ঢুকতে যাব যদি এইখানে ঠিক মতো আমরা ব্যবস্থাটা না নিই।
তো আমি সেই জন্য যেটা মোস্তফা সিরাজ সাহেব বলছেন ওটার সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, যেটা বাস্তব সেটাই আমাদের মানতে হবে, যে যতগুলো সিট ততজন যাত্রী এইটুকুই আমরা মানি, এইটুকু মানে মানাও সম্ভব, কিন্তু জোর দিতে হবে বেশি। আমি যেটা আগেও বললাম, প্রশিক্ষণের উপর জোর দিতে হবে, যে এই আমাদের হেল্পাররা কিভাবে তাদের রক্ষা করবে, ড্রাইভাররা কিভাবে বাসের যে সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা সেটা নিয়ন্ত্রণ করবে। অনেক হাইফাই ব্যাপার এগুলো বলে কোনো লাভ নেই। দুটো জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বাসের সিট টিট এগুলো জীবাণুনাশক দিয়ে মাঝে মাঝে ভালো করে পরিষ্কার করতে হবে, বাসের হ্যান্ডেল সহ। ইভেন প্রত্যেকবার যাত্রা শেষ হলেই তারা যেন এটা করে। 2 নম্বর হলো যে বাসে কেউ মাস্ক ছাড়া উঠতে পারবে না, এবং মাস্কটা খুব ভালো করে ব্যবহার করতে হবে। কেউ যদি মাস্ক না নিয়ে ওঠেন কোনো যাত্রী, তাকে দরকার হলে ওখানে একটা মাস্ক দিতে হবে, যে মাস্কটা ড্রাইভারের কাছে থাকতে পারে, যেটা পয়সা দিয়েই নেবে। আর পাশাপাশি আবারও অনুরোধ করব মাননীয় আমাদের এমপি মহোদয়কে, যে এই ভাড়াটা যেন না বাড়ানো হয়, যেটা হয়েছে সেটা পুনর্বিবেচনা করে ভাড়াটা পূর্ব অবস্থায় নেওয়া হোক, জনমানুষের কথা চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ করছি। জি, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু শাহজাহান খান আপনার কাছে একটু আসতে চাই। অনেকগুলো প্রশ্ন আপনার কাছে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে, সেই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছ থেকে আমরা একে একে প্রত্যাশা করব। সেটি হচ্ছে যে আপনারা এই এখনও সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার সুযোগ আছে কিনা, সেটি একটি প্রশ্ন আছে। তার পাশাপাশি আপনারা শুধু পরিবহন শ্রমিক এবং শ্রমিকদের কথা চিন্তা করেন, মালিকের কথা চিন্তা করেন, কিন্তু মানুষের কথা চিন্তা করে আপনারা আসলে এখানে কোনো উদ্যোগ গ্রহণ করবেন কিনা। শাহজাহান খান, আপনার কাছে আমরা আসছি এই প্রশ্নগুলো নিয়ে। আমি প্রথমে আপনারা যে কথা দিয়ে শুরু করেছিলেন, যে জি। যেমন মোস্তাফিজুর সাহেব বলেছেন যে এই একটা পরিবহনে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে। আসলে আমি এই কথাটা একমত নই, কারণ নৈরাজ্য এটা একটা ভয়ানক শব্দ, এবং সেটা যেখানে নিয়ম শৃঙ্খলা কিছুই থাকবে না, একেবারে মানে বলতে গেলে যে সীমাহীন আইন শৃঙ্খলা বিঘ্নিত হয় যারা করে, সেটা হলো নৈরাজ্য। আর এইখানে যেটা আছে পরিবহন সেক্টরে, এটাকে আমি স্বীকার করব যে হ্যাঁ, কিছু অনিয়ম সেখানে রয়েছে, যে অনিয়মগুলো আমরা দিনে দিনে দূর করার চেষ্টা করছি। তারপরে আরেকটা জিনিস হলো যে 2015 সালে যখন নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, আগুন সন্ত্রাস সৃষ্টি হয়েছিল, পেট্রোল বোমা দিয়ে মানুষ পোড়ানো, গাড়ি পোড়ানো, সম্পদ পোড়ানো সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতি মোকাবেলা কিন্তু করতে হয়েছে এই পরিবহন সেক্টরের মালিক এবং শ্রমিকদের। 1000 গাড়ি পুড়েছে, 3000 গাড়ি ভাঙচুর করেছে, 92 জন ড্রাইভার হেল্পার নিহত হয়েছে, এবং প্রায় কয়েক শত শ্রমিক তারা স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেছে, এবং অনেকেই পঙ্গু অবস্থায়, আহত অবস্থায় ছিল। তো এই যে পরিস্থিতি, সেই নৈরাজ্য মোকাবেলা করতে কিন্তু এই পরিবহন সেক্টরের মালিক শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে আমরা সেটা করেছিলাম। তখনও কিন্তু আমরা দেখেছি যে আপনারা এই যে মিডিয়াতে যারা পেট্রোল বোমা মারছে তাদের দৃশ্যগুলো দেখাচ্ছেন। এর ফলে কি দাঁড়াইছে যে নিশ্চয়ই ওই সাংবাদিক যে কি করে জানলো যে ওই জায়গাটায় ওই গাড়িটা। সাধারণত আমরা কিন্তু গণমাধ্যম আসলে পরিবহন সেক্টরের বিরোধী পক্ষ নই, আমরা আসলে মানুষের পক্ষে কথা বলি, আপনারা মানুষের জন্য কাজ করেন, আমরা কিন্তু একই পক্ষ। সেই জায়গা থেকে আমরা বলছি যে আসলে এই সিদ্ধান্তগুলো এখন পুনর্বিবেচনা আপনারা করবেন কিনা, এবং যে ব্যবস্থাগুলোর কথা বলা হচ্ছে সেক্ষেত্রে আপনাদের অনেক লস হয়েছে আমরা জানি, সেটি আপনারা কিভাবে সামলে নিতে পারেন মানুষকে ক্ষতিগ্রস্ত না করে, তার পকেট থেকে টাকাটা না নিয়ে। আপনি যদি ইন্টারাপশন করেন, আপনি যদি ইন্টারাপশন, আমার কথাটা জি, আপনি যদি ইন্টারাপশন করেন তাহলে তো আমি কথা বলতে পারবো না, তাহলে বাদ দেন, আমি কথা বলবো না। না আপনি বলুন, আপনাকেই শুনবো আমরা, আপনাকেই যে শুনবো কথাগুলো আমরা। সত্য সেই কথাগুলো বলতে দেবেন না, নৈরাজ্য শব্দ ব্যবহার করবেন সড়ক পরিবহনে, আর এটাকে আমি স্বীকার করে নেব, এটা মনে করেন কেন? এটা নৈরাজ্য নয়, এটা কিছু অনিয়ম বিশৃঙ্খলা থাকতে পারে, এটা স্বীকার করবো আমি, এবং সেটাকে শৃঙ্খলা আনার জন্য, নিয়মে আনার জন্য আমরা সেই কাজটি করছি, এবং সেটা মাননীয় মন্ত্রীর থেকে শুরু করে আমাদের সবাই মিলে আমরা সেই কাজটি করছি। যাই হোক, সেটা নিয়ে আমি আর আপনাদের কথা বাড়াতে চাই না, শুধু স্মরণ করেই দিলাম নৈরাজ্য কি জিনিস আর অনিয়ম বিশৃঙ্খলা কি জিনিস, সেটাকে বোঝানোর জন্য। আপনারা আমার চেয়ে অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী, অনেক অভিজ্ঞ, সেই কারণে আমি বিষয়টা বললাম। যেটা আমাদের বেনজির সাহেব বলেছেন, অত্যন্ত সুন্দর কথা বলেছেন, এই কথাগুলো আমরা বলেছি যে মাস্ক দিতে হবে, যাত্রীরা মাস্ক নিয়ে উঠবে, যারা উনি যে কথা বলেছেন সেই সিদ্ধান্তই কিন্তু আমাদের আছে যে মাস্ক নিয়ে আমরা সেখানে উঠবো। তারপরে আরেকটা কথা এখানে আসছে, সেটা হলো যে আমরা 2000 কোটি টাকা প্রণোদনা আসলে সড়ক পরিবহন সেক্টরে 1 টাকাও প্রণোদনা পায়নি, সুতরাং এটা কিন্তু সঠিক নয়। আপনারা কাজী আরব একজন
ড্রাইভার, আমার একজন ড্রাইভার ভাই যে কথাটা বলেছেন তাকে একটু কোশ্চেন করতে দিলে দেখতেন যে ওই ইউনিয়ন কিছু না কিছু তাকে সহায়তা করেছে বা শ্রমিকদের করেছে। আমাদের সারা বাংলাদেশে আমরা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন থেকে আমরা নির্দেশনা দিয়েছি যে সমস্ত ইউনিয়নের তহবিল থেকে আমরা আমাদের যে অর্থ আছে সেটা দিয়ে আমরা ত্রাণ দেবো। আপনি আসেন মহাখালীতে, আমি যেখানে নিজেও ত্রাণ দিয়েছি ওখানে, এই মহাখালীতে 35 লক্ষ টাকা নগদ দেওয়া হয়েছে শ্রমিকদের মধ্যে, 25 লক্ষ টাকার ত্রাণ সেখানে দেওয়া হয়েছে শ্রমিকদের মধ্যে, অথচ সিটি কর্পোরেশন 100 টাকা চাও সেখানে দেয় নাই। ঢাকা সিটিতে এই পরিস্থিতি ছিল, সুতরাং আমাদের শ্রমিকরা তো সেখানে কর্মহীন হয়ে পড়েছিল, তারাও তো না খেয়েছিল। এই বিষয়গুলো কিন্তু আপনারা এই আলোচনায় আমার মনে হয় আনা উচিত এবং তাদের প্রতি আপনাদের সহানুভূতিশীল হওয়া উচিত। আরেকটা বিষয় যেটা হলো যে আপনার আমাদের শামসুল হক সাহেব যে কথাটা বলেছেন যে সরকার অনেক সময় পেয়েছে, যে কেন সরকার এই কাজগুলো করেননি, এই প্রশ্নের উত্তর এটা দিতে পারবেন আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত। আমি এখন সরকারের মানে সরকারি দলের একজন এমপি, আমি কিন্তু সরকারের কেউ না, সরকারের মন্ত্রী থাকলে বা কেউ থাকলে হয়তো আমি এই জবাবটা আপনাদেরকে ভালো দিতে পারতাম। এখন এখানে মালিক শ্রমিকদের উপরে আপনার আর কথাটা যে বলেছেন যে মালিক এবং সরকারের কোনো নিয়ন্ত্রণ শ্রমিকদের উপরে নেই। যদি তাই না থাকবে তাহলে সরকারে যখন লকডাউন ঘোষণা করলো কেন শ্রমিকরা সরকারি বন্ধ রাখলো, আর কেন শ্রমিকরা আবার যখন লকডাউন তুলে নেওয়া হলো মানে শিথিল করা হলো তখন কেন চালু করলো? তাহলে সরকার এবং মালিকদের নিয়ন্ত্রণ অবশ্যই শ্রমিকদের উপরে আছে, তা না হলে গাড়ি চলতো না। আপনারা যে কথা বলেছেন বাড়তি ভাড়া কমানো যাবে কিনা, অবশ্যই বাড়তি ভাড়া কমবে। এটা কিন্তু একটা আপৎকালীন সময়ের জন্য এই ভাড়াটা দেওয়া করা হয়েছে। এবং ঢাকা সিটিতে যে কথাটা বলেছেন ঠিকই, আমাদের অনেকেই আপনারা যে আলোচনা করছেন তারা যে কথাটা বলেছেন, আমিও এই ব্যাপারে মনে করি যে লোকাল গাড়ি অর্থাৎ ঢাকা সিটির গাড়ি বা বাইরের যে গাড়িগুলো যেগুলো বিভিন্ন স্টপেজ ধরে সেইগুলোতে কিন্তু আসলে এই আসন সংখ্যা বিষয় নিয়ন্ত্রণ কতটা করতে পারবে এটা নিয়ে আমিও সন্দিহান। কারণ এইটা নিয়ে কিন্তু আমাদের যে মনিটরিং এবং ভিজিলেন্স টিম আছে সেই টিম যদি স্থায়ীভাবে কাজ করে তাহলে পরে এইটাকে রক্ষা করা যাবে, তা নাহলে কিন্তু এটাকে ভেঙে পড়তে পারে। আর আমরা কিন্তু এই ভাড়া স্থায়ী বাড়তি ভাড়া নয়, এটা কিন্তু স্থায়ী বাড়তি ভাড়া। আপনার কাছে কি আমাদের আরেকটি প্রশ্ন আছে আপনার কাছে একটি প্রশ্নই করি। আসলে আমরা আপনাকে ইন্টারাপ্ট করছি না, প্রশ্ন করার স্বার্থে আসলে অনেক সময় আপনাকে প্রশ্ন করার জন্য থামাতে হয় মাঝে মধ্যে। আসলে আমরা যদি নাগরিকদের যে বক্তব্য তারা দেওয়ার চেষ্টা করছেন সারা দিন ধরে, তারা বলছেন তারা এমনি আসলে সংকটের মধ্যে ছিলেন, এই সংকটে আসলে এই বাড়তি ভাড়াটি দেওয়ার মতো অর্থনৈতিকভাবে যারা এখন সেই অবস্থায় নেই। সেক্ষেত্রে আমরা বলছিলাম যে আপনারা যদি বাড়তি অংশটুকু রাষ্ট্রের কাছ থেকে প্রণোদনা আকারে আদায় করতে পারতেন তাহলে হয়তো এই বাড়তি চাপটি মানুষের উপরে পড়তো না। এটি কোনো ফোরামে আপনারা ভবিষ্যতে আলোচনা করবেন কিনা বা করার কোনো সুযোগ আছে কিনা, সেই উত্তরটি আপনার কাছে পেলে আমাদের অনুষ্ঠানের আসলে শেষের দিকে যেতে পারতাম আমরা। শাহজাহান খান। হ্যাঁ অবশ্যই। আশিক আপনাকে ধন্যবাদ, আপনি একটা বাস্তব চিত্র তুলে ধরেছেন যে যারা বেশি ভাড়া দিয়ে যাবে এটা নিয়ে তাদের অবশ্যই এটা নিয়ে দুঃখ এবং কষ্ট বেদনার ব্যাপার, আমরাও সেই বিষয়টা ফিল করি এবং সেটা কমানোর জন্য যখন যেটা প্রয়োজন হবে সেটা আমরা করব। আমরা নিয়মিত বৈঠক করছি, আমি ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী তাদের সঙ্গে কথা বলেছি। আমরা ইমিডিয়েট বসে আবার এটাকে কিভাবে আলোচনা করে এই কি পদক্ষেপগুলো আমরা নেব। তবে একটা জিনিস আপনাদেরও আলোচনায় নিয়ে আসা দরকার, যে লোকগুলো আজকে ধরেন গণপরিবহন খুলেছে কিন্তু আপনার বেবি ট্যাক্সি রিক্সায় যে অধিক ভাড়া দিয়ে, আপনি শুনবেন বগুড়াতে একজন লোক এখান থেকে যেতে 2000 টাকা করে তাকে যেতে হয়েছে। তারপরে দক্ষিণাঞ্চলে একই অবস্থা, বেবি ট্যাক্সি নিয়ে বিভিন্নভাবে মানুষকে কষ্ট করে যায়নি গিয়েছে। তবে এটা সত্য যে আমাদের দেশের মানুষ একটা সবচেয়ে মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা হলো বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা এই নিয়ন্ত্রণটা কতটা করতে পারবো, আমাদের সেই ধরনের ক্যাপাসিটি কতটুকু আছে? ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী অনেক পুলিশ নিয়োগ দিয়েছেন, চিকিৎসক নিয়োগ দিয়েছেন বলেই কিন্তু এখনো চিকিৎসা ব্যবস্থা একদম সম্পূর্ণ ভেঙে যায়নি, চিকিৎসা ব্যবস্থা মোটামুটি চলছে। শাহজাহান খান, আমাদের সময় একদমই শেষ, আপনি হয়তোবা 30 সেকেন্ড সময় পাবেন আপনার বক্তব্য শেষ করার জন্য। শাহজাহান খান, আপনি 30 সেকেন্ডে আপনার শেষ বক্তব্য শেষ করেন। সরকার এ ব্যাপারে অত্যন্ত আমরা শেষের পথে, আপনার শেষ বক্তব্যটি শুনতে চাই আমরা আসলে। তারপরে আরেকটা জিনিস হলো যে আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের শেষ কথাটা সেটা হলো যে আপনাদের সাধারণ মানুষের যে বক্তব্য সেটা যে আমরা বিবেচনায় নেই না তা নয়,
জি। আপনি একদিকে যেমন সাধারণ মানুষের জি, শাহজাহান খান, আমাদের সময় একদমই শেষ। বস্ত্র আপনাকে সাহেব ধন্যবাদ ভালো জানাচ্ছি। বলেছেন আমরা বিশ্বাস যে করি আমি আপনারা সাধারণ মানুষের কথা চিন্তা করেন এবং সাধারণ মানুষের বক্তব্য তুলে ধরায় গণমাধ্যমের কাজ। প্রত্যেক অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত সবাইকে।